মুদ্রা একটা বড় ঘোষণা ওই সময়। কে কার অধীনে আছে নাকি সে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে। এই দুটোর ঘোষণা হতো এবং সেই নগরকে বোঝার জন্য আমরা এইখানে একটা পদ্ধতিগত সার্ভে করি। ওখানে যে কুমির আছে, এই কুমিরকে মানুষ এখনো মানত করার জন্য মুরগি নিয়ে আসে এবং সুলতানি বাংলায় এরকম নগরী আর একটাও নাই। এখানে প্রায় ৩৪০-এর কাছাকাছি বা মতান্তরে ৩৮০-র কাছাকাছি দিঘি খনন করা হয়েছিল। সুধী দর্শক, আজকে আমি কথা বলবো খলিফাতাবাদ নিয়ে। এর আগে আমরা কথা বলেছি মস্ক সিটি বাগেরহাট। এখন খলিফাতাবাদ আর বাগেরহাটের মধ্যে পার্থক্য বলে কিছু নাই। বাগেরহাটকে আমরা বলি মস্ক সিটি বাগেরহাটের ওই এলাকাটুকুকে বলে থাকি মধ্যযুগ, মানে সুলতানি সময়ের গড়ে ওঠা একটা নগরী। এই নগরীটির নাম খলিফাতাবাদ ছিল বলে বুকানন হ্যামিল্টন প্রথম প্রকাশ করেছেন। এখন বুকানন হ্যামিল্টন এটা কিভাবে পেলেন বা জানলেন, এবং বুকানন হ্যামিল্টন প্রথম প্রকাশ করলেন, ধরেন একটা কয়েন পাওয়া গেছে, সেই কয়েন থেকে উনি এই নামটাকে উদ্ধার করেন এবং উনি বলেন যে এটা হচ্ছে খলিফাতাবাদ, মানে মস্ক সিটি, মানে মসজিদের নগরী। সুলতানি সময়ে আমরা দেখব যে অনেকগুলো নগরী তৈরি হয়েছে যেগুলোকে বলা হয় মিন টাউন, মানে টাকশাল বলা যেতে পারে বাংলাতে, যেখান থেকে মুদ্রা পাবলিশ করা হয়েছে বা টাকা পাবলিশ করা হয়েছে। এই মুদ্রাগুলো সবসময় যে বিনিময়ের জন্য করা হতো তা না। মুদ্রা একটা বড় ঘোষণা ওই সময়, কে কার অধীনে আছে নাকি সে নিজেকে স্বাধীন বলে ঘোষণা করছে, এই দুটোর ঘোষণা হতো। খলিফাতাবাদ বলছি কারণ খলিফাতাবাদে একটা মুদ্রা পাবলিশ করার নগরী ছিল। আমরা সুলতানি সময়ে বা ওই সময় গড়ে ওঠা ৩ ধরনের নগরী দেখতে পাবো। এক ধরনের নগরী হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক, যেমন ধরেন সোনারগাঁ বা ধরেন গৌড়, লখনৌতি, এগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ। রিলিজন বেজ, মানে কিছু নগরী তৈরি হয়েছিল। যদিও মানে আমরা খলিফাতাবাদকেও রিলিজন বেজ বলতে পারি, কিন্তু সবচেয়ে বেশি মানে এখানে প্রমিনেন্ট হচ্ছে তাবরিজাবাদ, দেওতলা, এগুলো হচ্ছে রিলিজিয়ান বেজ। আর আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ধরেন টাকশাল নগরী যেমন মুয়াজ্জামাবাদ, ফতেহাবাদ, তারপরে হচ্ছে খলিফাতাবাদ, এগুলো সব হচ্ছে টাকশাল নগরী। আবার আমরা রিলিজিয়ান নগরীও বলতে পারি। এখন এই নগরীগুলোর মধ্যে চরিত্রগত পার্থক্য কি? চরিত্রগতগুলো কিছু পার্থক্য থাকবে। তার আগে প্রথম বুঝতে হবে যে আমরা কেন নগরী বলছি, কারণ আরবান প্ল্যানিং তার বিভিন্ন যে স্পেস, সেই স্পেসগুলোর ডিস্ট্রিবিউশন কেমন করে হবে এবং সেই স্পেসে কারা কোথায় থাকবে, তার ইকোনমিক্সটা কী করে রান করবে, তার ডেমোগ্রাফিটা সাইজটা কেমন হবে, সেখানে যে ট্রান্সপোর্টেশন ব্যবস্থা কী হবে, এগুলো আধুনিক ধরেন নগর পরিকল্পনার একটা একেবারে প্রধান বিষয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে সময়ের কথা বলছি, ধরেন 1400 শতকের সময় আসলে তাহলে নগর প্ল্যানিংটা কেমন ছিল? কারণ খলিফাতাবাদকে যদি আমরা শহর বলি, যদিও আমাদের এই 2 বাংলাতে বা এই অঞ্চলে এখন পর্যন্ত কোনো নগর পরিকল্পনা নিয়ে খুব বড় রকমের কাজ আমার জানা মতে আমি দেখিনি। সেই জায়গা থেকে আমি প্রথমবারের মতো খলিফাতাবাদের নগর পরিকল্পনাকে বোঝার চেষ্টা শুরু করি এবং সেই নগরকে বোঝার জন্য আমরা এইখানে একটা পদ্ধতিগত সার্ভে করি এবং সেই পদ্ধতিগত সার্ভেটাতে আমরা সেটাকে একদম মানে এখানে আমরা কোনো ধরনের আর্কিওলজিক্যাল এভিডেন্স, প্রেজেন্ট পিপলের যে স্ট্রাকচার, আর্কিওলজিক্যাল স্ট্রাকচার, ওয়াটার বডিজ, এমনকি যে রাস্তাটা ওনারা ব্যবহার করতেন, সেই পুরনো খানজাহানের সময় যে ব্যবহৃত ইট, সেই ইটের যে রাস্তা তারা বানিয়েছিলেন, সেই রাস্তা পুরোটাকেই আমরা আমাদের এই প্ল্যানের মধ্যে নিয়ে আসি এবং এই ডেটাগুলোকে আমরা কালেক্ট করি। মনে রাখতে হবে যে মস্ক টাউন বলছেন, কিন্তু এখনো পর্যন্ত শুধু মস্কগুলোকেই প্রোটেক্ট করছে আমাদের ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি, কালচারাল মিনিস্ট্রি আন্ডারে। কিন্তু একটা যে পূর্ণাঙ্গ একটা রাস্তা আছে 1400 শতকের,
এই পুরো রাস্তাটাকে কিন্তু এখনো প্রোটেক্ট করা হচ্ছে না। যদিও 1980 দিকে এই রাস্তার উপরে প্রথম পিচ ঢেলে দেয়া হয়। এই রাস্তাটার পুরো চরিত্রকে পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু এখনো এই রাস্তাটা এক্সিস্ট করে। তার মানে হচ্ছে এখানে একটা পুরোপুরি একটা নগর এক্সিস্ট করে। তাহলে সেই নগরটাকে আমরা কি করে বুঝবো? সেই নগরে কি সকল এভিডেন্স আছে, সকল ধরেন স্ট্রাকচার আছে? সকল স্ট্রাকচার তো সেখানে নাই। কিন্তু সেই স্ট্রাকচারের রেফারেন্স পয়েন্টগুলো আছে। যে রেফারেন্স পয়েন্টগুলো আমাদেরকে কতগুলো স্থানিক ডাটা দেয়। মানে স্পাশিয়াল ডেটা আমাদেরকে দেয়। এই যে স্থানিক ডাটা, এই যে তার যে জিও রেফারেন্স, এইটাকে আমরা স্ট্যাটিস্টিক্যালি মানে আমরা এখানে নেগোশিয়েট করতে পারি এবং এই শহরের মিন টাউন এবং তার ওয়েটেড মিন টাউন এগুলোকে আমরা বার করতে পারি, যেটা আমি আমার এই কাজের মধ্যে থেকে এখানে করেছি। তাহলে কথা হচ্ছে যে কিছু খটোমটো শব্দ বলি, যেটা হয়তো বা একাডেমিকলি মানে আপনার হয়তো শুনতে ভালো লাগবে, কিন্তু হয়তো বা পপুলারলি এই শব্দগুলো অতটা পরিচিত না। যেমন ধরেন যে আমরা করেছি যে মেজার অফ ডিসপারশন, পয়েন্ট প্যাটার্ন, সেন্ট্রালিটি অ্যানালাইসিস, তারপরে হচ্ছে মেডিয়ান্স সেন্টার অফ কলিফাতাবাদ, মেডিয়ান সেন্টার আমরা বের করেছি। এই পুরো প্রক্রিয়াটাতে আরও একটা জিনিস, ডিস্ট্রিবিউশন প্যাটার্নস অফ পয়েন্ট ডিসপোজিশন, এই সকল পদ্ধতি আমরা ব্যবহার করেছি এবং এটা পিওরলি একটা ম্যাথমেটিক্যাল জার্নি তৈরি করেছি, যেটা থেকে আমরা যাতে বুঝতে পারি যে এই নগরীটা কিভাবে তৈরি হয়েছে। যে কোনো নগরী প্রথম একটা সেটেলমেন্টের মতো করে তৈরি হয় এবং সেটা আস্তে আস্তে ফ্লারিশ হয় এবং সে কয়েকটা পর্যায়ে পার করে। তো আমরা দেখব যে আমাদের ম্যাথমেটিক্যাল এসে আমরা প্রথম যে সেন্টার পয়েন্টটাকে খুঁজে পাই এই বিভিন্ন পয়েন্টের ডিস্ট্রিবিউশনের ভিত্তিতে, সেটা হচ্ছে ষাট গম্বুজ মসজিদ এরিয়া। এবং আমরা দেখব যে ষাট গম্বুজ মসজিদ এরিয়ার পেছনে খানজাহানের বসত ভিটাও আস্তে আস্তে এক্সকাভেশন হচ্ছে এবং উন্মুক্ত হচ্ছে। অতএব ষাট গম্বুজ মসজিদ এলাকাটা ছিল প্রথম তার একটা কেন্দ্র এবং পরবর্তীতে এই সেন্টার পয়েন্টটা শিফট হয়ে যায় যখন উনি মজলিয়াম মানে তার যে দরগাটা এবং দরগাকে কেন্দ্র করে যে স্ট্রাকচারটা তৈরি হয় এবং এখনো পর্যন্ত খানজাহানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হয়ে আছে এই দরগা এলাকাটা। এবং দরগাতে আমরা দেখব যে তার দরগা শরীফ আছে, দরগা শরীফের সাথে একটা এক গম্বুজ মসজিদ আছে, মানে এবং ওয়াটার বডি আছে মানে দিঘি আছে এবং এখানে প্রায় ৩৪০-এর কাছাকাছি বা মতান্তরে ৩৮০-র কাছাকাছি দিঘি খনন করা হয়েছিল এবং যতগুলো দিঘি খনন করা হয়েছে ঠিক অতগুলোই নানাভাবে মসজিদ বানানো হয়েছে। এবং এইগুলো আসলে তার যে ফলোয়ার মানে তার সাথে যারা পারস্য ওই অঞ্চল থেকে এসছিলেন, একটা বড় কথা হচ্ছে যে খানজাহান উনি কে ছিলেন এটা নিয়ে অনেক তর্ক আছে। কেউ কেউ মনে করেন মোগল সেনাপতি ছিলেন খানজাহান, উনি তাই হবেন। কিন্তু আমরা যদি তার দরগা শরীফ মানে তার যে মজলিয়াম তার নিচে যে মানে ইনস্ক্রিপশনটা পাওয়া গেছে, সেই ইনস্ক্রিপশনে আমরা তার নাম দেখি উলুগ খানি জাহান এবং সেইখানে যে ডেটটা দেয়া আছে সেই ডেট অনুযায়ী এই খানজাহানের সাথে তার সময়ের পার্থক্য হয় ১০০ বছর। তো ওই খানজাহানের এই খানজাহান একই ছিলেন এটা বলা যাবে না। এবং দ্বিতীয়ত এই সুফি শায়ক, আমরা ওই সময় যত সুফি শায়ক এসছে সবাইকে দেখব যে মানুষের কাছে খুবই জনপ্রিয় ছিলেন এবং মানুষের কাছে খুবই এক্সপেক্টেড এবং এটি শুধু মুসলিমদের কাছে না, আমরা প্রত্যেক সুফিদের এখানে যখন যাব অন্য অন্য ধর্মের মানুষদের আসতে দেখব। এবং খানজাহানের এইখানে এসে ধরেন কেউ মুরগি নিয়ে আসতেছে, ওখানে যে কুমির আছে এই কুমিরকে মানুষ এখনো মানত করার জন্য মুরগি নিয়ে আসে এবং তাদের নাম ছিল আগে কালাপাহাড় ধলাপাহাড়, এখন আর কালাপাহাড় ধলাপাহাড় নেই, যদিও কালাপাহাড়ের বডিটা স্টাফ করে মিউজিয়ামে রাখা হয়েছে। আর এখন নতুন আবার কুমির ছাড়া হয়েছে, মানুষ আসে, নানা ধর্মের মানুষ আসে, এই সুফিদের সবার সাথে ভালো সম্পর্ক আছে এবং তাদের বিশ্বাস, মানুষের বিশ্বাস এখনো এতকাল পরেও প্রায় তারা পৃথিবী থেকে গত হওয়ার প্রায় ৮০০-৯০০ বছর পরেও মানুষ তার এখানে ভিজিটে যাচ্ছে। কিন্তু আমার সাথে সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা যেই নগর পরিকল্পনার কথা বলছি এবং যেটা আমরা কোয়ান্টিফাই করেছি, আর্কিওলজির অংশ এবং কোয়ান্টিফিকেশনের অংশ আমরা বলতে পারি। এই কোয়ান্টিফিকেশনের একটা বড় জিনিস হচ্ছে যে ম্যাথমেটিক্যালি এই যে আরবান প্ল্যানটা কেমন ছিল সেটাকে আমরা বের করেছি এবং আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কতটা ডটেড লাইন আছে, যেটাতে পুরনো যে ভৈরব রিভার, যেই ভৈরব রিভার
শিফট করে দূরে সরে গেছে সেইটা কেমন ছিল, তার সাথে যে রাস্তাটা সেটা কি করে অ্যালাইন করেছে, এবং একই সাথে ওনার যে তপঘর বা তপস্যা, ওরা যেহেতু এরা সুফি ছিলেন, এদের স্পিরিচুয়ালিটি এবং স্পিরিচুয়ালিটির জন্য তার যে বাড়ি, এবং সেটার জন্য সে একটা আলাদা একটা তপঘর তৈরি করেছিলেন যেখানে উনি এই ধ্যান করতেন বা জিকির করতেন। এই জায়গা সবগুলোই এখনো ওই রকমই আছে এবং মানুষ সেখানে আসছে। এই পুরো নগরীটাকে যদি নগরী হিসেবে প্রপারলি কনজার্ভ করা যেত এবং ভেতরে যে মানুষ আছে, যে কমিউনিটি আছে, সবাইকে রেখে একইভাবে যদি কনজার্ভ করা যেত, তাহলে মনে হয় একটা দারুণ ঘটনা হতো। এবং আমাদের এখনকার প্রজন্ম, আমি যেই টাউন প্ল্যানিংয়ের কথা বলছি, এই টাউন প্ল্যানিংটাকে ধরে যদি সরকার এটা ভাবেন, তাহলে এখনকার প্রজন্ম প্রথমবারের মতো একটা পুরো নগরী দেখতে পাবে মধ্যযুগের। এবং সুলতানি বাংলায় এরকম নগরী আর একটাও নাই, এবং এই নগরীর বেশিরভাগ জিনিস এখনো পর্যন্ত টিকে আছে। কিন্তু শুধুমাত্র মসজিদগুলোকে ইন্ডিভিজুয়ালি সংরক্ষণ করলেই আসলে শহরটাকে সংরক্ষণ করা যাবে না, পুরো সিটিটাকে সংরক্ষণ করতে হবে এবং কনজার্ভ করতে হবে। যদি কনজার্ভ করে ওই রকম একটি এনভায়রনমেন্টকে আমরা তৈরি করতে পারি সুলতানি নগরীর, এবং কোনো মানুষকে এখানে যারা কমিউনিটি আছে, যারা থাকেন, তাদেরকে উচ্ছেদ না করেই এই পুরো কাজটা করা সম্ভব। সেই রাস্তাকে প্রোটেক্ট করা এবং অন্য ওয়াটার বডিগুলোকে প্রোটেক্ট করা এবং ওই এনভায়রনমেন্টকে এখানে রিক্রিয়েট করা সম্ভব। এবং এটার জন্য একটা ভালো পরিকল্পনা দরকার। এবং আমরা আমাদের এই কাজের ভেতর থেকে, আমি বিশেষ করে এই কাজের ভেতর থেকে এর ম্যাথমেটিক্যাল সলিউশন এবং তার এক ধরনের আউটলাইন তৈরি করে দিয়েছি। বাদবাকিটা সরকারের কাজ, সরকারের যে প্রত্নতত্ত্ব অধিদপ্তর আছেন তাদের কাজ। প্রত্নতত্ত্ব অধিদপ্তর হচ্ছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীনে, তারা নিশ্চয়ই এই বিষয়টা ভাববেন এবং এই মাফিক একটা ব্যবস্থা নেবেন, যেটা আমাদের ট্যুরিজমকে অনেক বেশি এনহ্যান্স করবে। এবং আমাদের লোকাল ট্যুরিস্ট যারা দেশে, তারা হয়তোবা এই খলিফাতাবাদকে আরও ভিন্নভাবে দেখতে শুরু করবেন। শুধুমাত্র কতগুলো মসজিদই দেখবেন না, পুরো একটি নগরী দেখবেন। এবং এই নগরী দেখার জন্য সরকারকেই ব্যবস্থা নিতে হবে। আমরা শুধুমাত্র গবেষকরা তাদের রসদ এগিয়ে দিতে পারি এবং সরকার চাইলে তাদেরকে আমরা এ ব্যাপারে আরও বেশি পরামর্শ দিতে পারি। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি এই পর্বে। আর কোনো পর্বে আবার আপনার সাথে দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে এবং অন্য কোনো অতিথির সাথে। আজ আমি শুধু একাই কথা বললাম। সবাই ভালো থাকবেন। সবার জন্য শুভকামনা।